This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার 1.5 মাসের ভোট যুদ্ধের শেষ পর্ব। ভোটের লাইনে দাঁড়াবে কলকাতা থেকে বসিরহাট। তবে সবার ফোকাস বাংলার অন্তিম জনপদ বাংলাদেশ লাগোয়া বসিরহাটের ওপর। এবার ভোট যুদ্ধের এপিসেন্টার সন্দেশখালী। বিধান রায়ের আত্মীয় বামপন্থী রেণু চক্রবর্তী, বাংলা কংগ্রেসের নেতা ও যুক্তফ্রন্টের অন্যতম প্রবক্তা হুমায়ুন কবির, প্রবাদ প্রতিম সিপিআই নেতা ইন্দ্রজিৎ গুপ্তর মতো রাজনীতিবিদকে দিল্লিতে পাঠিয়েছে বসিরহাট। স্বাধীনতার পরে প্রথম সাধারণ নির্বাচন থেকে মোট 10 বার বসিরহাট লোকসভায় নির্বাচিত হয়েছে সিপিআই, কংগ্রেস 2 বার, একবার বাংলা কংগ্রেস এবং শেষ 3 বার তৃণমূলকে জিতিয়েছে বসিরহাট। কিন্তু এবার কি হবে? ইছামতির ধারে সেই টকটকে গাঢ় লাল রং এখন ফিকে, ঘন হয়েছে সবুজ, ক্রমশ মাথা তুলছে গেরুয়া। এই অবস্থায় সন্দেশখালীতে তৃণমূলের বাহুবলী নেতা শেখ শাহজাহান এবং তাঁর বাহিনীর বিরুদ্ধে জমি দখল এবং নারী নির্যাতনের একাধিক অভিযোগ, লাগাতার প্রতিবাদ আন্দোলন সন্দেশখালীকে তুলে এনেছে জাতীয় রাজনীতির চর্চার কেন্দ্রে। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে প্রার্থী করে বড় চাল চেলেছে বিজেপি। 2009 থেকে টানা 3 বার বসিরহাটে জিতলেও প্রতিবার প্রার্থী বদলেছে তৃণমূল। এবার পরিস্থিতি এমন যে পুরনো মুখ হাজী নুরুল ইসলামকেই ফের ময়দানে ফিরিয়েছে তারা। উল্টো দিকে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে বসিরহাটে প্রার্থী করেছে সিপিএম। ইংরেজ আমলে নুন আর নীলের ব্যবসায় নাম ছিল বসিরহাটের। 1947 সাল থেকে 1971 বহু ছিন্নমূল মানুষের আশ্রয়স্থল হয়ে ওঠে বসিরহাট। সেখানেই ভোটের জ্বলন্ত ইস্যু সন্দেশখালী। বিজেপির প্রার্থী রেখা পাত্রকে ফোন করে অভয় দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। শেষ দফার প্রচারে এসে তিনি বসিরহাটের মানুষকে পই পই করে অনুরোধ করেছেন শাহজাহানদের দমন করতে রেখাদেরই জেতান। অন্যদিকে পুরনো খেলোয়াড় হাজী নুরুল এই আস্থা রেখেছেন তৃণমূল নেত্রী। পরিবর্তিত পরিস্থিতিতে চিরাচরিত আসন এবার সিপিএমকে ছেড়ে দিয়েছে বাম শরিক সিপিআই। তবে এই আসন বামেদের আদৌ নিরাপদ কিনা তা নির্ভর করছে নিরাপদ সর্দার কতটা ভোট পান তার ওপর। মানুষ বুঝতে পারছেন যে বাংলাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে এবং সেটা তৃণমূল যা 12টা বাজিয়েছে, বিজেপি তাদের প্রশ্রয় দিয়েছে, এটা মানুষ বুঝে গেছে। কোনো একটা লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ধরে রাখার চেষ্টা করলে মনে হয় ঠিক হবে না। এটা এক মহিলাদের সম্ভ্রম এবং একটা রাজনৈতিক দল প্রাতিষ্ঠানিকভাবে মহিলাদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা করেছে, এটা একটা উদাহরণ তৈরি হয়েছে। নারী বিদ্বেষী বিজেপির মুখোশটা খুলে গেছে। 2019-এ যারা লোকসভা নির্বাচনের আগে সস্তার রাজনীতির স্বার্থে পুলওয়ামাতে 40 জন জওয়ানকে বলি দিয়েছিল, তারা এই নির্বাচনের আগে মাত্র 2000 টাকার বিনিময়ে বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করেছে। মুদ্রার এপিঠ যদি মোদি হয়, অপর পিঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণে রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব নির্যাতন, সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে। দেখুন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখনও সন্দেশখালীতে যাননি। সেটা এই মুহূর্তে বাম আর বিজেপির অভিযোগের একটা বড় হাতিয়ার। কিন্তু তৃণমূল নেত্রী জানিয়েছেন যে যাবেন, একটা কন্ডিশন আছে, সত্যের জয় হবে, তারপর তিনি সন্দেশখালী যাবেন। মানে এখানে সত্য মানে কি তৃণমূল ভোটে জেতার পর সন্দেশখালী যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভেঙে বলেননি, আমরাও ভাঙাভাঙি করতে চাই না, আপনারা বুঝতে পারছেন যা বোঝা। কিন্তু তার মানে তৃণমূল নেত্রীর এখনও সন্দেশখালী যাওয়ার একটা সুযোগ রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় তো পেরিয়ে গেছে, তিনি তো আর যেতে পারবেন না, নাকি তিনি গেলেন না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় স্তরে দল ভোটে লড়ছে, অথচ তিনজন গুরুত্বপূর্ণ সাংসদের প্রচারে অভিষেককে তো দেখা গেল না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের ভোটটা তো লড়ে ফেলেছেন অলরেডি, অভিষেক নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে প্রার্থী, কাল ভোট, তার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন। কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে ডেকে কথা বলেছেন, হয়তো কিছু বার্তাও দিয়েছেন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে অভিষেকের গাড়ির চাকা তো গড়ালো না। সৌগত রায় আরেকজন দমদমে প্রার্থী, বর্ষিয়ান সাংসদ, তার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় দুবার রোড শো করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নেই। কেন নেই? দেখুন, কেন নেই সেটা তো তৃণমূলের সিদ্ধান্ত, তারা কাকে কোথায় নামাবে, কোথায় পাঠাবে, সেটা তাদের ব্যাপার।
কিন্তু মুশকিল হচ্ছে যাদের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন না তারা কিন্তু সবাই প্রবীণ শ্রেণীর, প্রবীণ ক্যাটাগরির নেতা আর কি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো নেতাদের প্রচারে যদি না যান তাহলে পুরনো কথা তো মনে পড়ে যাবেই। অভিষেক কি বলেছিলেন একটা বয়সের পর সক্রিয় রাজনীতিতে থাকা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছিলেন যে শরীর যতদিন দেবে কেউ রাজনীতি করতেই পারেন। এতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তারপর কথার পিঠে কথা আর বাড়েনি বিষয়টা। কিন্তু কি ভেবেছিলেন বলুন তো? মানে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই পুরনো নেতাদের প্রচারে যে গেলেন না তাতে পুরনো চাল ভাতে মারার মতো কথাও তো বাড়বেই। আচ্ছা, ঘাস ফুলেও কি তাহলে দুকুল রয়েছে? মানে ছিল এক সময়, জানতাম ওই সময়টা অন্তত বেশি করে শোনা যাচ্ছিল, এখনও আছে। দেখুন, কালকের ভোটের গুরুত্বপূর্ণ দুই ইস্যুকে তো তাহলে একই ব্র্যাকেটে রাখা যায়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর নবীন প্রবীণ লড়াই। শেষ দফার প্রচারটা একটা সমস্যা হয়েছে। তিনি নিজেও একজন সাংসদ এবং তিনি নিজেও একজন প্রার্থী। ভোটের সময় এলাকার মানুষ বা কর্মীদের একটা আবদার থাকে যে আসুন, এই সময়টা দিতে গিয়ে হয়তো কয়েকটি কেন্দ্রে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে উঠতে পারেননি। নবীন প্রবীণদের লড়াই তো তৃণমূলের খোলা মঞ্চের লড়াই, এর মধ্যে কোনো গোপনীয়তা নেই। এখন এইভাবে তৃণমূল দল শেষ হবে তার প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের মধ্যে কম্পিটিশন চলছে যে পিসির জনপ্রিয়তা বেশি, পিসি বেশি অ্যাক্টিভ মানে এফেক্টিভ নাকি ভাইপো বেশি এফেক্টিভ সেটা প্রমাণ করার জন্য। তো ওরা কম্পিটিশন করুক, আমরা নারদ বলবো, অসুবিধা নেই। না, এটা কি তৃণমূলে ভালো হবে না শেষ পর্যন্ত খারাপ হবে? খারাপই হবে, নিজেদের মধ্যে লড়াই চলছে তো, খারাপ ভালো হওয়ার তো কোনো চান্স নেই। ভালো তো বিজেপির হবে আর বাংলার মানুষের ভালো হবে। অভিষেক আসতে পারেনি সেটা পুড়িয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। অভিষেক কেন আসেননি? অভিষেক আমি ওকে বলেছিলাম আসতে, তো বললো যে ও যে সময় আমি বললো সাউথ 24 পরগনায় কনসেন্ট্রেট করছো নিজের সিটে, প্লাস মথুরাপুর অন্যান্য যাদবপুর যেসব সিট আছে সেইখানে মনে হয় আমি বললাম ঠিক আছে, আমার এখানে মমতা ব্যানার্জি আসছে তাতেই হয়ে যাবে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ঘাসের শিশির উপর একটি শিশির বিন্দু। গোটা রাজ্য মানে শেষ দফা তো একদম শেষ দফাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই। কিন্তু তার আগে ওই ভোট ঘোষণার পর থেকে তো লম্বা টাইম পড়েছিল, আর গোটা টাইমটা তিনি তো গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত চষে বেরিয়েছেন। এই মানে পদযাত্রা এগুলো খুব কম করেননি। জাস্ট ঘর দোরগোড়া এসে দু চারটে জায়গা হয়তো সময় পাওয়া যায়নি, যাই হোক। আর তারপরে শুনলেন তো ওই কি বললেন সৌগত রায়, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই হবে। কথাটা কিন্তু অন্যভাবেও দেখা যায়, জানেন তো, অন্য কেউ না থাকলেও চলবে। অথবা হয়তো আরও সহজভাবে বলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ আছে নাকি। সহজ কথা সহজভাবে বলতে চাইছেন বলেই কি তাকে সহজ পাঠ পড়তে দেখা গেল আজ। এই বয়সে সহজ পাঠ, চোখ কপালে উঠছে তো। আচ্ছা, পড়াশুনোর কি কোনো বয়স আছে? আর সৌগত রায়ের ক্ষেত্রে তো আবার বয়সটা খুব স্পর্শকাতর বিষয়। বয়স হয়ে গেছে বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ভেবে বসেছিলেন তিনি হয়তো এবার ভোটে দাঁড়াতেই চাইবেন না। আর তার ভাবনাকে ভুল প্রমাণিত করে সৌগত রায় যখন দাঁড়াতে চান, তারপর তিনি হয়তো তার বয়সকে সম্মান দিতেই আর আপত্তি করেননি। বয়সটা কত ইম্পর্টেন্ট বলুন তো। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সংসদে বিজেপি কখনো সৌগত রায়কে হারাতে পারে না। কিন্তু লড়াইটা কি শুধু বিজেপির সঙ্গেই? রবীন্দ্রনাথের সহজ পাঠ পড়ে সৌগত রায় কি সেই বার্তাটাই দিলেন যে তিনি রাজনীতিটাকে কতটা সহজভাবে দেখে নিচ্ছেন বা কতটা সহজ করে নিচ্ছেন। এখন কে যে কখন কি বার্তা দেন, তারা যদি রাজনৈতিক নেতা হন তাহলে কত সহজে বোঝা যায় না। কেই যেমন বিরোধীরা অভিযোগ করছেন কন্যাকুমারীতে ধ্যানে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। আচ্ছা, সপ্তম দফার প্রচার শেষ, এখন তো কারো কোনো বার্তা দেওয়ার কথা নয়, কিন্তু মোদী নাকি এই ফাঁকটুকুও ছাড়ছেন না। তার ধ্যানস্থ ভিডিও নাকি ভোটারদের মনে প্রভাব বিস্তার করতেই প্রকাশ করা হয়েছে। দেখুন, রাজনীতি আর রাজনীতিকদের উদ্দেশ্য আর বিধেয় নিয়ে আপনার আমার মতো সাধারণ মানুষের ধ্যান ধারণা এমনিতেই খুব একটা পরিষ্কার নয়। তবু একটা জিনিস বুঝতে পারছি, এই বিরোধীরা যখন এত সমালোচনা করছেন তখন মোদী নিশ্চয়ই ধ্যান করে জনমানসে একটা ধারণা তৈরির চেষ্টা করছেন। যে যাই বলুক, এই শেষ দফার ভোটের আগে
ধ্যানকে কেন্দ্র করে ধারণা সেটা তো একটা তৈরি হয়েই যাচ্ছে। মোদিজি ধ্যান করবে বলে প্রচার করে আলোর ঝলকানি মেরে ফ্ল্যাশ লাইট বাড়িয়ে ওটা একটা ইভেন্ট। মোদিজির বাকি মানুষের কাছে ধ্যান যখন একটা মনের বিশ্বাস, তার নিজের ভালো লাগা, মোদিজির কাছে ধ্যান সেটাকে আর পণ্য করে দিয়েছেন যে এটা ওনার রাজনীতির ব্যবসার অঙ্গ। ভোটের প্রচারের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে, তারপরে ধ্যানের নামে এই প্ল্যান বি ব্যবহার করে এটা প্রচার, এটা পুজো, সাধনা, ধ্যান, আরাধনা, এ তো আমরা সবাই করি, এটা তো ব্যক্তিগত। কিন্তু প্রধানমন্ত্রী যে রাজনীতির জন্য ধ্যান করেন, আরেকটা নতুন নাটক। কোনো ধ্যানম্যান কি যাবে না ভোটের জন্য, ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিয়ে আলোচনা চাইছে। ভোট শেষ হয়ে গেল, মোদি প্রচার থেকে দূরে যেতে চায় না। এতদিন মোদি নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন, এবার মোদি মানুষকে আরেকবার বোকা পাওয়ার জন্য ধ্যানে বসেছেন।